দেখো এখানে তুমি 58 পেয়েছো, আর ব্যাকরণ থেকে আমরা কত পেয়েছিলাম 30 এর মধ্যে 28, তাহলে দুইটা মিলিয়ে কত হয়, দুইটা মিলিয়ে হয় আমি কমাই ফেলছি, সরি 86 নাম্বার, সর্বনিম্ন 86 পায়, অনেকেই পায়। ওকে, আচ্ছা এখানে যদি তুমি 86 পাও, খেয়াল করো আমরা গ্রামারে 2 বাদ দিয়ে রেখেছিলাম, যদি ওই 2 সহ 30 চিন্তা করি তাহলে যাবে 88। এখানে রচনায় আমরা 16 ইন্ডিকেট করেছি, যদি আমার নিয়মটা, আমি যে ক্লাসটা তোমাকে নিব রচনা, তুমি যদি নিয়মটা ফলো করো, এটা 20-এ তুমি 18 পাবে, তাহলে 88 আর 2 90, অহরহ পায়। এবার টেস্ট পরীক্ষায় অনেকেও 92 পেয়েছে, আমার স্টুডেন্ট 92 পেয়েছে, এগুলো পায়, সমস্যা নাই, তুমি লিখলে পাবা না কেন? কারণ যেটা হয়ে আছে বাংলা হচ্ছে গড, বাংলা তো বাংলা, মানে এটাকে আমরা পাত্তাই দিচ্ছি না, পাত্তা নাও তো আর কিছু নেই। হ্যাঁ আমি জানি তুমি সায়েন্সে পড়ো, তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অনেক সময় দিতে হয়, ঠিক আছে। আমি জানি তুমি কমার্সে পড়ো, তোমার অ্যাকাউন্টিং ফিনান্সের সময় বেশি দিতে হয়, ঠিক আছে। আমি জানি তুমি আর্টসে পড়ো, তোমার ইংলিশে বেশি সময় দিতে হয়, সবই ঠিক আছে। বাংলাকে একদম সময় না দেওয়ার তো কোনো মানে নাই, তো টোটাল রেজাল্ট তো বাংলা ছাড়া হবে না, বাংলাকে একটু সময় দাও। যদি কেউ মনে করে যে না স্যার আমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অ্যাকাউন্টিং ফিনান্স ইংলিশ আইসিটি এসবের মধ্যে বাংলা সময় দিতে পারি না, কোনো সমস্যা নাই, আমি তোমাকে কোনো হোমওয়ার্কও দিব না, তুমি শুধু লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো, আমি ইনশাল্লাহ তোমাকে 85 থেকে 86 পাওয়ার একটা যোগ্যতা তৈরি করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো লাইভ ক্লাসগুলো করো, তাহলেই হবে। কারণ আমরা লাইভ ক্লাসেই যে কোনো বিষয় একদম পূর্ণাঙ্গ আলোচনা করি, ওটার বোর্ড প্রশ্নগুলো সলভ করি এবং পরীক্ষা নেই, যাতে করে তোমার কমপ্লিট যোগ্যতাটা তৈরি হয়ে যায়, এই বিষয়গুলো থেকে একদম পাকাপোক্ত হয়ে যেতে পারো, সেই চেষ্টাই আমরা করি। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও মুসাফির বাংলাতে। আমরা আছি আপনাদের সাথে এবং চেষ্টা করছি বাংলা দ্বিতীয় পত্রের যে কঠিন ঝামেলাগুলো আছে সেগুলো একটু সমাধান করতে, এবং সেই সমস্যা সমাধান করার জন্য আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং হবেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মুসাফির রাহাত আছি আপনাদের সাথে এবং চেষ্টা করছি বাংলার যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করতে। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা নিয়েই পড়াশোনা করেছি, দীর্ঘ 13 বছর ধরে কলেজে পড়িয়েছি এবং অ্যাডমিশন বিসিএস মিলে প্রায় 15 বছর ধরে বাংলা পড়ানোর একটা অভিজ্ঞতা আছে। এবং আমি মনে করি যে আমি বাংলা যতটুকু জানি সেটা যদি আপনাদেরকে আমি জানাতে পারি, তাহলে আপনার বাংলার ভয় সম্পর্কে যে ভয়টা আছে বাংলার ভয় নিয়ে যে ভয়টা আপনাদের আছে আর কি, সে ভয়টা কেটে যাবে এবং কঠিন বাংলা সহজ হবে। এবং সেই লক্ষ্যে আমরা চেষ্টা করি নানা রকম পেইড কোর্সের মাধ্যমে, অথবা আমাদের এই মুসাফির স্যার পেজে, অথবা মুসাফির রাহাত ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সহজ বাংলাটা পৌঁছে দেয়া। অনেকের সাথে হয়তো আমি একটু পরিচিত, কেউ বা মুসাফির স্যার ফেসবুক পেজ এবং মুসাফির রাহাত যে ইউটিউব চ্যানেল, যেটা আমার অলরেডি হ্যাক হয়ে গেছে, অথবা ক্লাসরুম আমাদের এক সময়কার ইউটিউব চ্যানেল, এই দুইটার মাধ্যমে হয়তো অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। তো সবকিছুর ঊর্ধ্বে আমরা পড়াটাকে প্রাধান্য দিচ্ছি, পড়াটা যেহেতু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা নানাভাবে আসলে বাংলা বিষয়ের সাথে সম্পৃক্ত, কখনো কখনো আমরা হয়তো বাংলাটাকে নিয়ে খুব কঠিন মনে করে খুব কষ্ট পাই, আবার কখনো কখনো দেখা যায় যে ব্যাকরণ নামে যে ঝামেলাটা আছে, এই ঝামেলাটা কোনোভাবেই আমাদের মাথা থেকে আমরা সরাতে পারি না। তো সব কিছু মিলিয়ে বাংলা যতটুকু না ভয়ের বিষয় হয়ে যায়, এই বাংলাটা তার চেয়ে বেশি ঝামেলা হয়ে যায়। আমরা চেষ্টা করব যে বাংলার ঝামেলা যেন না হয়, বিশেষ করে এইচএসসি লেভেলে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্র ব্যাপারটা আছে, যেটা প্রায় 100 নাম্বারের, সেটা যেন ঝামেলা না হয় সেই চেষ্টা করা। এক্ষেত্রে অনেকের মাথায় প্রশ্ন আসবে যে 100 মার্কের এই বাংলা দ্বিতীয় পত্র এটা কি ফুল সিলেবাস না শর্ট সিলেবাস? এই ব্যাপারে একটু আগে থেকে বলে রাখি, ফুল সিলেবাস এবং শর্ট সিলেবাস দুইটাই আসলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য খুব বেশি পার্থক্য তৈরি করে না। বাংলা দ্বিতীয় পত্র শর্ট সিলেবাসও 100 নাম্বার, ফুল সিলেবাসও 100 নাম্বার। তাহলে পার্থক্য আসলে কতটুকু হয়? পার্থক্যটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে শর্ট সিলেবাসে খুব বেশি যে শর্ট হয়ে গেছে তা না, একদম ফুল সিলেবাস থেকে ব্যাকরণের দিক থেকে মাত্র একটা টপিক নেই, প্রত্যয়। ফুল সিলেবাসে প্রত্যয়টা আছে, শর্ট সিলেবাসে প্রত্যয়টা নাই, এই হচ্ছে একটা পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। হ্যাঁ, রিজনে কিছু পার্থক্য আছে, কিন্তু সেটা খুব বড় কিছু। এই জন্য আমরা বলে থাকি যে ফুল সিলেবাস বা শর্ট সিলেবাস বাংলা দ্বিতীয় পত্রে তেমন একটা ঝামেলা করে না, বা তেমন একটা ঝামেলা বা তেমন একটা পার্থক্য আসলে হয় না। ওকে, তো আমরা আজকে যে কাজটা করব সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা আছে, আমরা সিলেবাসটা সম্পর্কে একটু জেনে রাখবো। প্রথমত যেটা আমরা জানাবো সেটা হচ্ছে আমাদের এখানে 100 মার্কের মধ্যে ব্যাকরণ থাকে 30 নম্বরের। আমরা যারা
নতুন আছি, নতুন মানে 2026 সালে যারা শিক্ষার্থী আছি, আমরা এর আগে যতটুকু জানতাম যে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশ মানে হচ্ছে এমসিকিউ থাকে, তাই তো? ক্লাস 6ও পেয়েছি 20 মার্কের এমসিকিউ, যে তখন 50 মার্ক ছিল। 7ও পেয়েছি 20 নম্বরের এমসিকিউ, মানে ব্যাকরণ মানে এমসিকিউ। ক্লাস 8এও পেয়েছি, ক্লাস 9-10এও পেয়েছি ব্যাকরণ মানে এমসিকিউ। কিন্তু এইবার এসে ওই কনসেপ্টটা ওভারকাম করতে হবে। কি হবে সেখানে? আমাদের ব্যাকরণ যে 30 নম্বর আছে তার পুরোটাই এমসিকিউ না, মানে এখানে কোনো এমসিকিউ নেই, পুরোটাই হচ্ছে লিখিত, পুরোটাই হচ্ছে লিখিত, পুরোটাই হচ্ছে লিখিত। সো এটা যারা একদম নতুন মানে 26 ব্যাচের, তাদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায় যে সারা জীবন যে ব্যাকরণ অংশটা আমরা এমসিকিউ হিসেবে জেনেছি, পরীক্ষা দিয়ে আসছি, এখন এইচএসসিতে এসে সেই ব্যাকরণ কিন্তু এখন আর এমসিকিউ থাকবে না, পুরো 30 নাম্বার ব্যাকরণের সবটাই হচ্ছে লিখিত থাকবে। এটা একটা ভয়ের ব্যাপার, তাই না? কারণ এখন আর বলা যাবে না 2-এর 2, 3-এর ক, 4-এর 5, 4-এর 5 তো হয় না, সরি 5-এর 4, সো এগুলো আর করা যাবে না। এই যে 1, 2, 3, 4 এইসব সাংকেতিক চিহ্ন দিয়ে কিন্তু আর করা যাবে না। কেন করা যাবে না? কারণ এখন আমাদের ব্যাকরণ অংশ পুরোটাই হচ্ছে লিখিত। ওকে, তো লিখিত যেহেতু তাহলে তো কঠিন হয়ে যাবে না? না, কঠিন না, এটা সহজ করার জন্যই আমি তোমাদেরকে সহায়তা করার চেষ্টা করি। ওকে, তো ব্যাকরণ 30 নাম্বার যেটা হচ্ছে পুরোপুরি হচ্ছে লিখিত কনসেপ্ট। একই রকম ভাবে যে নির্মিত অংশ আছে, যেটাকে আমরা প্রকৃত অর্থে যেটাকে আমরা রিটেন বলি আর কি, এটাও হচ্ছে 70 নাম্বার। তো এক্ষেত্রে সবারই যেটা ভয়ের কারণ হয় প্রথম দিকে, যে যেহেতু এটা রিটেন পার্ট, পুরোটাই রিটেন পরীক্ষা, এটা আমাদের জন্য কঠিন। কেন কঠিন? যে আমরা তো আসলে ব্যাকরণগুলো কখনো এভাবে রিটেন হিসেবে শিখিনি, কখনো পরীক্ষা দেইনি, তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, কঠিন তো হওয়ারই কথা, কিন্তু আমি আছি কেন? সহজ করার জন্যই তো, তাই না? এজন্য ভয় পেতে হবে না। আমরা একটু দেখে নেই যে আসলে প্রশ্নে কি কি আসে। আমরা প্রশ্নটা একদম অ্যাকচুয়াল প্রশ্ন থেকেই দেখি। আমাদের সর্বশেষ আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে 2019 সালে, তাই হ্যাঁ, 20-এ তো পরীক্ষাই হয়নি, 21-এ পরীক্ষা হয়েছে, কিন্তু সেখানে বাংলা ইংলিশ ছিল না, শুধু সাবজেক্টিভ পরীক্ষা হয়েছে। 22-এ 50 মার্কের পরীক্ষা হয়েছে। ব্যাচ 23 সেটাও 50 মার্কের পরীক্ষা হয়েছে, শর্ট সিলেবাসে হয়েছে। 24 তো অটো পাস হয়ে গেছে, 25 যারা আছে তাদেরও হচ্ছে ইয়ে হবে। তো 24-এ পরীক্ষা হয়েছে, সেটাও শর্ট সিলেবাসে। ফুল সিলেবাসে সর্বশেষ 2019-এ পরীক্ষা হয়েছিল, এই জন্য আমরা 19-এর প্রশ্নটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। খেয়াল করো, আমরা যেটা বলেছি আমাদের 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষার ক্ষেত্রে প্রথম 30 মার্ক, 100 মার্কের মধ্যে 30 মার্ক হচ্ছে ব্যাকরণ অংশটা আমরা একটু দেখি। খেয়াল করো, 1 নম্বর প্রশ্ন যেটা আসছে, বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। অধ্বনি উচ্চারণের নিয়ম লিখতে বলেছে। আচ্ছা, এটার অথবা হিসেবে দিয়েছে নিচের যে কোনো 5টি শব্দের উচ্চারণ লিখো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা শব্দ দিয়েছে। 8টার মধ্যে 5টি শব্দের উচ্চারণ লিখতে বলেছে। তাহলে দেখো, দুইটা প্রশ্নই কোত্থেকে আসছে? উচ্চারণ লিখতে বলেছে, এখানে উচ্চারণ লিখতে বলেছে। তাহলে আমরা বলতে পারি প্রথম যে কনসেপ্টটা থেকে প্রশ্ন আসে ব্যাকরণ অংশের, সেটা হচ্ছে উচ্চারণ। কয়টা প্রশ্ন আসে? আমরা দেখতে পেয়েছি 2টা প্রশ্ন আসে। প্রথমটা এসেছিল যে কোনো 5টি নিয়ম লিখার বর্ণনামূলক প্রশ্ন। দ্বিতীয়টাতে কি আসছিল? 8টা শব্দের মধ্যে 5টার উচ্চারণ লিখার, তার মানে শুদ্ধ উচ্চারণ লিখা। ওকে, তাহলে এখানে খেয়াল করো, আমরা যে কোনো একটা প্রশ্ন উত্তর কিন্তু দেবো, 2টা না। উচ্চারণ থেকে 1, 2টা প্রশ্ন এসেছে, আমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর দিব। তাহলে আমরা জানলাম যে আমাদের ব্যাকরণে 30 নম্বরের মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে উচ্চারণ। উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসে বর্ণনামূলক, আর একটা প্রশ্ন আসে শুদ্ধ উচ্চারণ লিখা। এই শুদ্ধ উচ্চারণ লিখার ক্ষেত্রে আমরা দেখি যে এখানে কয়টা আসে। শুদ্ধ উচ্চারণ লিখার ক্ষেত্রে আমরা দেখি এখানে 8টা শব্দ আসে। 8টার মধ্যে উত্তর করতে হয় কয়টা? 5টা। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে যদি আমরা যাই, 2 নম্বর প্রশ্নে কি আসছে? 2 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, কতে আসছে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম লিখো। বানানের নিয়ম চেয়েছে। আচ্ছা, এটার অথবা হিসেবে কি চেয়েছে? নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লিখো। এখানেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা শব্দ দিয়েছে। 8টার মধ্যে 5টি শব্দের শুদ্ধ বানান চেয়েছে। তাহলে 2 নাম্বার প্রশ্নে ক এবং খ 2টা প্রশ্ন এসেছিল, 2টাই আসছে বানান থেকে। তাহলে আমরা জানলাম যে ব্যাকরণের দ্বিতীয় যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বানান থেকে আসবে। এবং এখানেও প্রশ্ন 2টা, একটা হচ্ছে বাংলা বানানের নিয়ম লিখো,
নিয়ম চেয়েছে, মানে বর্ণনামূলক। আর 2 নাম্বার প্রশ্নে বা অথবা দিয়ে যেটা আসছে সেটা হচ্ছে 8টা শব্দ থেকে 5টা শব্দের শুদ্ধ বানান। 8টার মধ্যে 5টার শুদ্ধ বানান চেয়েছে, 8টার মধ্যে 5টা। ওকে, আচ্ছা, দুটো কিন্তু অথবা, আমরা হয়তো ক নাম্বার লিখতে পারি অথবা খ নাম্বার লিখতে পারি, যে কোনোটা। আচ্ছা, তৃতীয় প্রশ্নে কি ছিল যদি আমরা একটু খেয়াল করি। তৃতীয় প্রশ্নে এসেছে উদাহরণ সহ সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে তাহলে আমরা পদ প্রকরণ বা শব্দ ব্যাকরণিক শব্দ শ্রেণী এই কনসেপ্ট থেকে প্রশ্ন পাচ্ছি। প্রথমটা ছিল সর্বনাম পদের শ্রেণী বিভাগ আলোচনা করো, বর্ণনামূলক। আচ্ছা, এটার অথবা হিসেবে কি আসছে, নিম্নরেখ যে কোনো 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো। মানে এখানে অনেকগুলো শব্দ আন্ডারলাইন করা থাকবে, এর মধ্যে আমরা 5টি শব্দের ব্যাকরণিক শ্রেণী পাবো। 5টি শব্দের মানে হচ্ছে যে 8টা থাকবে, মূলত 8টা বা 7টা, এর মধ্যে 5টি শব্দের কোনটা কি ধরনের শব্দ, কোনটা বিশেষ্য, কোনটা বিশেষণ, কোনটা সর্বনাম, এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে আমরা আগে পদ নামে পড়েছি, এটা হচ্ছে আমাদের এখানকার 3 নম্বর প্রশ্নের কনসেপ্ট। ব্যাকরণিক শব্দ শ্রেণী 5 নম্বরের। ক নম্বরে পেয়েছি বর্ণমূলক প্রশ্ন, শ্রেণী বিভাগ আলোচনা করার কথা, আর খ নম্বরে পেয়েছি শব্দ নির্ণয় করার কথা। তাহলে এখানেও আমরা যেটা তোমাদেরকে জানালাম যে 8টা শব্দ থাকবে, 8টার মধ্যে আমরা খুঁজে বের করব কয়টা, 5টা। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথম দিনটা কি বুঝতে পেরেছি? প্রথমটা আসবে উচ্চারণ থেকে, উচ্চারণ থেকে, 2 নাম্বার আসবে বানান থেকে, আর 3 নাম্বার আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে। আচ্ছা, 4 নাম্বার প্রশ্নে আমরা চলে যাই। 4 নাম্বার প্রশ্নে কি আছে, আমরা যেহেতু ফুল সিলেবাসের কথা বলছি, ফুল সিলেবাসে কি হয় দেখি আমরা। 4 নাম্বারে আসে প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। তার মানে প্রত্যয় এসেছে। কয়টা প্রশ্ন, 1 2 3 4 5 6 7 8। 8টার মধ্যে কয়টা লিখতে হবে, 5টি। ওকে, আচ্ছা, প্রত্যয়ে পেলাম আমরা 8টা থেকে 5টা লিখতে হয়। অথবা হিসেবে কি আসছে, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। 1 2 3 4 5 6 7 8, কয়টা লিখতে হবে, 5টা। তাহলে আমরা প্রত্যয় পেলাম, সমাস পেলাম, দুটার মধ্যে কোনটা লিখতে হবে, যে কোনো একটা। তাহলে আমরা 4 নম্বরে যেটা পাবো, এই কনসেপ্টটা হলো শব্দ গঠন। শব্দ গঠনের কিছু প্রক্রিয়া আছে। সমাস একটা শব্দ গঠনের প্রক্রিয়া, প্রত্যয় একটি শব্দ গঠনের প্রক্রিয়া, উপসর্গ একটি শব্দ গঠনের প্রক্রিয়া, জন্য টপিকটার নাম শব্দ গঠন। এখানে কি কি থাকে ফুল সিলেবাসে আমরা দেখেছি। এখানে থাকে সমাস এবং প্রত্যয়। সমাসও 8টার মধ্যে 5টা লিখতে হয়, প্রত্যয় 8টা থেকে 5টা লিখতে হয়। আচ্ছা, যারা শর্ট সিলেবাস আছে, 2025-এর ব্যাচ যারা, একটু বলে রাখা ভালো, 25-এর ব্যাচ যারা, তাদের কিন্তু প্রত্যয়টা নেই। 25-এর ব্যাচে হচ্ছে উপসর্গ, সমাস এবং উপসর্গ। 2024-2025-এর যে ব্যাচ, 2024-2025-এর যে ব্যাচ, তাদের প্রত্যয় নেই শর্ট সিলেবাস, যেহেতু তাদের প্রত্যয়ের পরিবর্তে উপসর্গ। কিন্তু 26-এর ব্যাচ ফুল সিলেবাস কিন্তু প্রত্যয়, সমাস বা প্রত্যয় দুইটাই থাকবে, যে কোনো একটা লিখতে হবে। ওকে, আচ্ছা, একটাও কি 8টা থেকে 5টা, 8টা থেকে 5টা, 5টার মধ্যে 5টা না, 8টা থেকে 5টা পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, 5 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। 5 নম্বর প্রশ্নে আমরা দেখব, ক নম্বরে দেওয়া আছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তার মানে 5 নম্বর কনসেপ্ট হচ্ছে বাক্য থেকে আসছে, বাক্যের শ্রেণী বিভাগ। আচ্ছা, অথবা দিয়ে খ নম্বরে আসছে বন্ধনীর নির্দেশ অনুসারে বাক্যান্তর করো। 5টি আছে, কয়টা, 1 2 3 4 5 6 7 8টা। 8টার মধ্যে কয়টা লিখতে হবে, 5টা। তাহলে আমরা বলতে পারি 5 নম্বরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাক্য প্রকরণ। এখানে আমরা 2টা প্রশ্ন পাচ্ছি। ক নম্বরে পাচ্ছি নিয়ম লিখা, খ নম্বরে পাচ্ছি বাক্য রূপান্তর। ক নম্বরে হচ্ছে বর্ণনামূলক, খ নম্বর হচ্ছে রূপান্তর। কয়টা থেকে কয়টা, 8টা থেকে 5টা। ওকে, আচ্ছা, 6 নম্বরে আমরা একটু দেখি 6 নম্বরে কি আছে। 6 নম্বরে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে আমরা পাবো যে কোনো 5টি বাক্যের শুদ্ধ প্রয়োগ অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8, 8টা বাক্য পাচ্ছি। 8টার মধ্যে কয়টা শুদ্ধ করে লিখবো, 5টি। 8টার মধ্যে 5টা শুদ্ধ করে লিখবো। তার মানে আমরা এখানে 8টা ভুল বাক্য পাবো। 8টা ভুল বাক্যের মধ্যে আমরা 5টি ঠিক করে লিখবো। ওকে, এরপরে কি, আর নাই। আর নাই মানে আর নাই, কারক নাই, না কারক নাই, ধ্বনি পরিবর্তন, ধ্বনিতত্ত্ব নাই, সন্ধি নাই,
বচন পুরুষ নাই, আসলেই নাই নাই। এটাই মজার বিষয় যে আমরা ক্লাস 9-10-এও বাংলা দ্বিতীয় পত্রে যতগুলো বিষয় পড়েছিলাম, যদি আমরা এসএসসি লেভেলে হিসেবে একটু হিসেব করি তাহলে দেখব যে ক্লাস 9-10-এর চেয়ে এইচএসসি লেভেলে এসে বাংলা দ্বিতীয় পত্র অনেক কিছুই কমে গেছে। আমরা এসএসসি লেভেলে বাংলা দ্বিতীয় পত্র বলতে মূলত এই কয়েকটা বিষয়ই পাবো: উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী বা পদ প্রকরণ, শব্দ গঠন যেখানে আমরা পাবো সমাস, প্রত্যয় এবং শর্ট সিলেবাসের ক্ষেত্রে উপসর্গ, বাক্য প্রকরণ এবং বাক্য শুদ্ধি। মূলত এই 6-7টা টপিকে আমাদের এসএসসি লেভেলের পাঠ্য। এই জন্য আমরা বলি যে এই বাংলা দ্বিতীয় পত্র খুব বেশি কঠিন না, অল্প টপিক আছে, কিন্তু কারো কারো তো কঠিন। কেন কঠিন? যে স্যার আপনি তো জানিয়েছেন আমাদের ব্যাকরণ অংশে কি আসবে না, কোনো এমসিকিউ আসবে না, পুরোটাই লিখিত। তো পুরোটা লিখিত হলে তো ঝামেলা না, ঝামেলা না। লিখিত হলে কি পুরো নাম্বার পাওয়া যায়? যায়। কিভাবে? এবার খেয়াল করো। দেখো, উচ্চারণের ক্ষেত্রে আমরা 2টা প্রশ্ন পেয়েছি, বর্ণমূলক আর শুদ্ধ উচ্চারণ। বর্ণমূলক প্রশ্ন একটু বলে রাখা ভালো, আমরা কোর্সের আমাদেরকে সবই পড়াই, সব, শুধু এটা না, আমরা রিটেন পার্ট একটু পরে দেখবো, আমরা সবই পড়াই, কিছুই বাদ দিই না, সব একদম রচনা পর্যন্ত আমরা পড়াবো। বর্ণমূলকটা আমরা তোমাদেরকে পড়াবো, কিন্তু পরীক্ষা একটা ছোট টেকনিক অবলম্বন করবে। বর্ণনামূলকটা লিখবে না। কেন লিখবো না? কারণ বর্ণমূলকটা লিখলে যেটা হয়, অনেক লেখা, সময় বেশি লাগে, কিন্তু নাম্বারও কমে যায়, 5-এ 5 পাওয়া যায় না। দেখা যায় 2-একটা ভুল, বা আমাদের সম্মানিত যে শিক্ষক খাতা চেক করবেন তার হয়তো বাক্য গঠন পছন্দ হয়নি, বা কোনো না কোনো ভুল তার চোখে ধরা পড়লো। রিটেন লেখা তো দেখা যায় যে 5-এর মধ্যে 3.5, 4, সর্বোচ্চ 4, বেশি দিচ্ছে না। এখন আমরা লিখলাম পুরো 1 পৃষ্ঠা, সময়ও গেল ওখানে 8 মিনিট বা 9 মিনিট, নাম্বার পেলাম 4, কমে গেল। কিন্তু এইটা যদি আমরা উত্তর না করে আমরা এটা উত্তর করি, এই বি নাম্বারটা উত্তর করি শুদ্ধ উচ্চারণ, যেখানে 8টা শব্দ থাকবে, 8টার মধ্যে আমরা খালি 5টা শব্দ শুদ্ধ করে উচ্চারণ লিখবো, 5-এ 5, ফুল মার্ক। মাত্র 5টা শব্দ, মাত্র 5টা শব্দ আমরা শুদ্ধ করে লিখবো, 5-এ 5, 8টার মধ্যে 5টা কমন পড়বে, 100% পড়বে। 8টার মধ্যে 8টাই কমন পড়ে যাবে, টেনশন করার কিছু নেই। কারণ আমরা ক্লাসে পড়ার সময় পুরো কনসেপ্টটার ডিটেইলস জানি, বেসিক টু অ্যাডভান্স লেভেলের পুরোটা সম্পর্কে জানি, এবং বোর্ড প্রশ্ন ক্লাসেই সলভ করি। এই জন্য আমরা বলি যে খুব টেনশন করার দরকার নেই, কারণ এটা আমরা পারবো, আসলেই পারবো। ঠিক আছে, তাহলে 5-এ 5 পাওয়া যাবে। কত মিনিট লাগবে 5টা শব্দ খালি শুদ্ধ করে লিখতে? 5 মিনিট, 3 মিনিট, 5 মিনিটই ধরি, সমস্যা নেই। আচ্ছা, পুরো পৃষ্ঠা লিখতে হচ্ছে না, বর্ণমূলক লিখলে পুরো পৃষ্ঠা লিখতে হবে, আর এখানে খালি 5টা শব্দ শুদ্ধ করে লিখবো, 5-এ 5, ফুল মার্ক। ওকে, আচ্ছা, বানান। বানানো সেম বিষয়। প্রথমে যেটা আসে বর্ণামূলক, বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের নিয়ম লিখো, নত্যবিধানের নিয়ম লিখো, সত্যবিধানের নিয়ম লিখো, আবার সেই নিয়ম, আবার সে অনেক লেখা, আবার সে পুরো পৃষ্ঠা, আবার সে নাম্বার 4। 8 মিনিট ধরে লিখলাম, নাম্বার পেলাম 4, পুরো পেজ শেষ। দরকার নাই তো, আমরা লিখবো শুদ্ধ বানানটা। এখানে 8টা শব্দ আসবে, 8টাই ভুল বানান। 8টার মধ্যে কয়টা ঠিক করে লিখবো? 5টা। 5টা ঠিক করে লিখলে নাম্বার কত? 5-এ 5, ফুল নাম্বার। এই 8টার 8টাই কমন পড়বে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কিছু না। 16 থেকে এই সিস্টেম পরীক্ষা আসছে, আমি 2013 থেকে কলেজে পড়াই, সবসময় বাচ্চারা এটা পারে, তোমরাও পারবে, টেনশন নিও না। ওকে, 8টা শব্দের মধ্যে 5টা শুদ্ধ করে লিখবা, 5-এ 5, ফুল মার্ক। পুরো 8 মিনিটও লিখতে হবে না, পুরো পেজ জুড়েও লিখতে হবে না, লাগবে 3 থেকে 4 মিনিট, 5-এ 5, 5টা শব্দ লিখবো, দ্যাটস ইট। ওকে, ব্যাকরণিক শব্দের শ্রেণীর ক্ষেত্রেও সেম, আমরা এই বর্ণমূলকটা লিখবো না। বিশেষ্য কাকে বলে, কত প্রকার, কি কি, সর্বনাম কাকে বলে, কত প্রকার, কি কি, ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, 8 প্রকার আলোচনা করো, একটু ডিটেলসে যাবো না। হ্যাঁ, আমরা জানবো, পড়বো, জানবো, শিখবো, কিন্তু লেখার সময় আমরা লিখবো শব্দ নির্ণয়। এখানে একটা প্যারা দেওয়া থাকবে, সেই প্যারাতে 8টা শব্দ আন্ডারলাইন করা থাকবে, আমরা 5টা লিখবো, দ্যাটস ইট। অথবা 8টা বাক্য দিবে, 8টা শব্দ আন্ডারলাইন করে দিবে, ওই 8টা শব্দের মধ্যে আমরা 5টা শব্দ খুঁজে বের করব। হয়তো 5টা শব্দের ক্ষেত্রে আমরা বলবো কোনটা বিশেষ্য ছিল, কোনটা বিশেষণ ছিল, কোনটা আবেগ ছিল, ওকে, কোনটা যোজক ছিল, কোনটা ক্রিয়া বিশেষণ ছিল, কোনটা ক্রিয়া ছিল, কোন অনুসর্গ ছিল, এই আর কি। 8টার মধ্যে 5টা, খালি 5টা শব্দ লিখবো, 5-এ 5, ডিটেলস লিখবো না। আচ্ছা, সমাস, যদি সমাসও আসে, যদি সমাসও আমরা লিখি, এখানে আমরা দেখবো 8টা থাকবে, 8টার মধ্যে 5টা লিখতে হচ্ছে। যদি প্রত্যয় লিখতে চাই, এখানে দেখবো আমরা 8টা থাকে, 8টার মধ্যে 5টা লিখতে হচ্ছে।
আর যদি 25-এর ব্যাচ যারা যদি উপসর্গ লিখতে চাও, আমি এটা সাজেস্ট করি না, কারণ উপসর্গটা রিটেন প্রশ্ন আসে, এটা কমন প্রশ্ন আসে। উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে, কমন প্রশ্ন বারবার আসে, এটা ডিটেলস লিখতে হয়। ডিটেলস লিখতে নাম্বার কমে যায়, লিখতে হয় বেশি, সময় যায় বেশি, নাম্বার আসে কম, এই জন্য আমরা সাজেস্ট করি না। আমরা সাজেস্ট করি সমাস লিখো 25 ব্যাচ যারা। 26 ব্যাচ যারা সমাস প্রত্যয় যে কোনো একটা লিখো, কারণ 8টার মধ্যে 5টা লিখতে হবে, 8টার মধ্যে 5টা, কোনো ব্যাপার না, 5টা শব্দ, 5-এ 5, ফুল মার্ক। ওকে, বাক্য প্রকরণেও দেখো ক নম্বরে আসবে বর্ণনামূলক প্রশ্ন, গঠন অনুসারে প্রকারভেদ, অর্থ অনুসারে প্রকারভেদ, বাক্যের গুণ বা বৈশিষ্ট্য, ডিটেলস লিখা, আবার সেই 4, আবার সেই 8-9 মিনিট। লিখবো না, আমরা লিখবো রূপান্তর, বাক্য রূপান্তর। 8টা বাক্য থাকবে, 8টা বাক্য থেকে আমরা 5টা বাক্য রূপান্তর করব, সরল থেকে জটিল, জটিল থেকে সরল, ওকে, অস্থি থেকে নেতিবাচক, এগুলো আর কি, যেগুলো ইংলিশে তোমরা অলরেডি কি বলা যায় এক্সপার্ট হয়ে গেছো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাই না? 8টার মধ্যে 5টা, 5-এ 5, ফুল মার্ক। বাক্য শুদ্ধি, 8টা ভুল বাক্য থাকবে, 8টার মধ্যে 5টা লিখবা, 5-এ 5, ফুল মার্ক, একটা নাম্বারে কাটা যাবে না, 230 পাওয়া সম্ভব। কেন? কারণ 8টার মধ্যে 5টা করে লিখা, তো আবার খুব শর্ট শর্ট করে, এই 5টা আমরা ফলো করব। তাহলে দেখবে যে 20 মিনিটের মধ্যেই তোমার ব্যাকরণে যে 30 মার্ক আছে পুরোটাই তোমার উত্তর করা হয়ে গেছে, এবং 30-এ তুমি পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, এরপর আমরা ধরে নিলাম উচ্চারণ তোমার জন্য নতুন টপিক, এখান থেকে 1 মাইনাস হয়ে গেল। সমাস প্রত্যয় জাতীয় সমস্যা 1 মাইনাস হয়ে গেল। বানানে তোমার ভুল হবে না, 8টাই পারবে, এটা আমি তোমাকে কনফার্ম করছি, এটাও সব পারবে। বাক্য শুদ্ধি তো আমার জীবনের সবচেয়ে বেস্ট অধ্যায় হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। আমরা ধরলাম তুমি 2 মাইনাস করে ফেললা, তুমি এখান থেকে 28 পেলা, খেয়াল রাখো এখান থেকে 28 পেয়েছো, কোনো সমস্যা নেই, 28টাই মাথায় রাখো। দেখো আমি কি করে তোমাকে মিলিয়ে দিচ্ছি। তাহলে ব্যাকরণ 30-এর মধ্যে 30 পাওয়া খুবই সহজ, মাত্র 20 মিনিটেই পাওয়া সম্ভব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের সাথে সবগুলো ক্লাসে তুমি যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো, আমরা যে সবগুলো টপিক আলোচনার পরে এগুলো আবার বোর্ড প্রশ্ন সলভ করি, তখন যদি আমাদের সাথে থাকো ইনশাল্লাহ কোনোটাই বাদ যাবে না, তুমি সবটুকুই পারবে, আমি তোমাকে কনফার্ম করছি। ওকে, আচ্ছা, রিটেন প্রশ্নে আমরা কি করব? রিটেন মানে বাকি বিরচনা অংশ 70 মার্কের কি কি থাকে আমরা খেয়াল করি। আমরা 70 মার্কের নির্মিত অংশে প্রথম যেটা পাবো সেটা হচ্ছে অনুবাদ বা পারিভাষিক। অনুবাদ বলতে এখানে ইংলিশ একটা অনুচ্ছেদ থাকবে, এটাকে বাংলায় অনুবাদ করতে হবে। এটা আসলে একটু কঠিন হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে কিছু ফ্রেজ ইডিয়মস দিয়ে রাখে যেগুলোর বাংলা অর্থ করতে সমস্যা হয়ে যায়। এই জন্য ওটা সাজেস্ট করি অনুবাদ না দিয়ে পারিভাষিক দিতে। পারিভাষিক মধ্যে সুবিধাটা কি আছে, এখানে 15টা শব্দ থাকবে, 15টা। এই 15টা শব্দের মধ্যে আমরা উত্তর করব কয়টা? 10টা। 15টা শব্দের মধ্যে আমরা উত্তর করব 10টা। 15টার মধ্যে উত্তর করব 10টা, 10-এ 10, ফুল মার্ক, একটা বাদ যাবে না। এই 15টার মধ্যে 13টাই কমন পড়বে ইনশাল্লাহ, আমি তোমাকে কথা দিচ্ছি। 13টা কেন, 15টাই কমন ফেলায় দেন। হ্যাঁ, এটা বলা যায় না, 15টা না পড়লে বলো স্যার আপনি তো ভুয়া কথা বলেন, 13টা পাওয়াই যায়। আমি তোমাকে কয়েকটা শীট দিব, একটা পড়লেই হয়ে যাবে, খুবই সহজ তো। ফ্যান, পাখা, পেন, কলম, এরকম আর কি, তো সহজ না, মানে স্ট্রাকচার এটা ইংলিশ শব্দ থেকে বাংলায় করা। আচ্ছা, এরপরে যেটা আসবে ভাব সম্প্রসারণ, সারাংশ সারমর্ম। ছোটবেলায় তোমরা যেটা দেখেছো, 2টা ভাব সম্প্রসারণ আসতো, একটা লিখতা, 2টা সারাংশ সারমর্ম থাকতো, একটা একটা করে তুমি একটা বেছে নিতা। কিন্তু এখন এরকম না, এইচএসসি লেভেলে যেটা হবে, একটা ভাব সম্প্রসারণ থাকবে, একটা সারাংশ সারমর্ম থাকবে। একটা ভাব সম্প্রসারণ, একটা সারাংশ সারমর্ম। হয় তুমি ভাব সম্প্রসারণ লিখবা, নাহলে সারাংশ সারমর্ম লিখবা, এটা তোমার ইচ্ছা। এই ক্ষেত্রে সবাই বলো স্যার আমি সারাংশ সারমর্ম লিখবো। হ্যাঁ, এটা আমি জানি অনেকে এটা লিখতে চায়, কারণ হচ্ছে সময় বাঁচে, যে ভাব সম্প্রসারণ লিখতে অনেক সময় লাগবে, সারাংশ সারমর্ম লিখতে বেশি সময় লাগে না, সারাংশ সারমর্ম লিখি, ওয়াও। কিন্তু ঝামেলা আছে এখানে, কি ঝামেলা? ভাব সম্প্রসারণ লিখলে 8-9 পাওয়া যায়, সারাংশ সারমর্ম লিখলে 8-9 পাওয়া যায় না। কেন জানো? নাম্বার কম চলে আসে। কেন আসে? আমরা যে গণহারে লিখি, ছোটবেলায় যা শিখেছি, আমরা তোমাদেরকে শেখাবো যে কি করে সারাংশ সারমর্ম লিখলেও 8-9 পাওয়া যাবে। তো এটা নিয়ে আমরা ক্লাস নিব, সো টেনশন নিও না, এটা নিয়ে আমরা ক্লাস নিব, টেনশন নিও না। তো এখানে কি 10-এ 10 পাওয়া যায় না? আমরা ধরে নিলাম এখানে তুমি 8 পাবে, -2 ধরে নিলাম আর কি, ধরে নিলাম 8 পাওয়া যাবে। 8-এর চেয়ে বেশি পাওয়াটা আমি তোমাদেরকে শেখাবো। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে আবেদনপত্র, চাকরির পত্র, পত্র। মানে আমাদের সবগুলো পত্রের কনসেপ্ট থেকে একটা আসবে। সাধারণ পত্র, আবেদনপত্র, নিমন্ত্রণ পত্র, চাকরির পত্র, এখান থেকে একটা। ইমেল খুদে বার্তা, এখান থেকে একটা। হয় আমরা এই সেটটা ভালো করে পড়ে রাখতে হবে, নাহলে এই সেট ভালো করে পড়ে রাখতে হবে, কারণ সকল রকম পত্র থেকে একটা আসবে।
ইমেল খুদে বার্তা থেকে একটা আসবে। আমরা হয় এই সাইড উত্তর করবো, নাহলে এই সাইড। আর যারা 25 ব্যাচ শর্ট সিলেবাস, তোমাদের আবেদনপত্র চাকরিপত্র থেকে একটা, আর ইমেল একটা অবশ্যই। সে ইমেল পড়লেই হয়ে যায় শর্ট সিলেবাসের ক্ষেত্রে আর কি। ফুল সিলেবাসে সবই দিয়ে রেখে রাখতে হবে। হয় এই সাইড ভালো করে দেখে রাখবো, ইমেল খুদে বার্তা, নাহলে পত্র, আবেদনপত্র, চাকরিপত্র। আমরা পড়াবো কোনটা? আমরা তোমাকে সব পড়াবো, কিছুই বাদ রাখবো না। সেইখানে আমরা ধরে নিলাম, আমরা তো সবগুলো লিখার একদম পারফেক্ট সিস্টেম শেখাবো, তা ধরে রাখলাম তুমি 8 পাবে, 2 মাইনাস করে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রতিবেদন, ভাষণ, দিনলিপি, অভিজ্ঞতা। ফুল সিলেবাসে প্রতিবেদন, ভাষণ এই দুইটা থেকে একটা থাকবে, অথবা এই পাশে দিনলিপি, অভিজ্ঞতা থেকে একটা থাকবে। হয় আমরা এ সাইড ভালো করে পড়ে রাখবো, নাহলে এ সাইড ভালো করে পড়ে রাখবো। আর 25 ব্যাচ তোমাদের একটা প্রতিবেদন আসবে, একটা দিনলিপি আসবে। 25 ব্যাচের এই একটা সুবিধা, একটা প্রতিবেদন, একটা দিনলিপি, যে কোনো একটা ভালো করে পড়ে রাখলেই হচ্ছে। তো এখানেও আমরা তো পড়ার সময় সবই পড়বো, একটাও বাদ রাখবো না। এখানে আমরা ধরে নিলাম যে এখানে তুমি 8 পাবে, 2 মাইনাস হয়ে যাবে। মাইনাস করে করে দেখি কি হয়। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সংলাপ এবং খুদে গল্প। সংলাপ এবং খুদে গল্প, একটা সংলাপ লিখতে দিবে, একটা খুদে গল্প লিখতে দিবে, যেটা আমাদের ভাল লাগে সেটাই লিখবো। আমি তো তোমাদের দুইটাই পড়াবো, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। এটাও আমরা ধরে নেই তুমি 8 পেলে, এটা 10 পাওয়া যায়, তোমরা 8 ধরলাম। এরপর হচ্ছে প্রবন্ধ রচনা, একাধিক 4 থেকে 5টা রচনা দিবে, এর মধ্যে তুমি একটা লিখবে। এটার নাম্বার হচ্ছে টোটাল 20 রচনা। আমরা হয়তো মনে করি যে স্যার কয় পৃষ্ঠা লিখবো, এটা পৃষ্ঠার উপর ডিপেন্ড করে না। আমরা রচনার জন্য তোমাদেরকে আলাদা করে বলে দিব, আলাদা করে একটা ক্লাসে নিব এটার জন্য, যে রচনা কিভাবে লিখলে আসলে তুমি সবচেয়ে ভালো পাবে বা নাম্বারটা বেশি আসবে, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। ওকে, সো টেনশন নেওয়ার কিছু নেই। তবু আমরা যেটা মনে করি আর কি, আচ্ছা, তবু আমরা যেটা মনে করি যে রচনায় তো স্যার 20-এ 20 পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে সমস্যা কি। এরপর ধরলাম যে তুমি এখানে কত নিতে পারো, 16ই ধরলাম। যাও, তোমরা অনেকে মনে করো যে 16 বেশি পাইনি কখনো। আমরা আপাতত 16 ধরে রাখলাম যে তুমি 16ই পাবে, ধরলাম। কিন্তু 16 না, আরো বেশি পাওয়া যায়, 18 পাওয়া যায়, এটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের নির্মিতি অংশ। দেখো, অনুবাদ পারিভাষিক 10 নাম্বার, ভাব সম্প্রসারণ সারসংক্ষেপ 10 নাম্বার, পত্র, আবেদনপত্র, নিমন্ত্রণ পত্র, চাকরির পত্র, এটার সাথে ইমেল খুদে বার্তা 10 নাম্বার, প্রতিবেদন, ভাষণ, এটার সাথে অবলিক দিয়ে দিনলিপি, অভিজ্ঞতা 10 নাম্বার, সংলাপ, খুদে গল্প 10 নাম্বার, প্রবন্ধ রচনা 20 নাম্বার। এই টোটাল 70 নাম্বার। এই 70 নাম্বারে দেখো, আমরা বলেছি পারিভাষিক 15টার মধ্যে 10টা লিখবা, 15টার মধ্যে 10টা 10 10 নিশ্চিত। বাকিগুলো আমরা মাইনাস করেছি। তো কত করেছি? 2 4 6 8 10 12। তার মানে আমরা এখানে 12 মাইনাস করে রেখেছি। যদি 70 থেকে আমরা 12 বাদ দেই, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি তুমি পাবে 58। ধরে নিলাম তুমি এখানে 58 পেলে, ঠিক আছে। তাহলে দেখো, এখানে তুমি 58 পেয়েছো। আর ব্যাকরণ থেকে আমরা কত পেয়েছিলাম? 30-এর মধ্যে 28। তাহলে দুইটা মিলিয়ে কত হয়? দুটা মিলিয়ে হয়, আমি কমাই ফেলছি, সরি, 86 নাম্বার। সর্বনিম্ন 86 পায়, অনেকেই পায়। ওকে, আচ্ছা, এখানে যদি তুমি 86 পাও, খেয়াল করো আমরা গ্রামারে 2 বাদ দিয়ে রেখেছিলাম। যদি ওই 2 সহ 30 চিন্তা করি, তাহলে যাবে 88। এখানে রচনায় আমরা 16 ইন্ডিকেট করেছি। যদি আমার নিয়মটা, আমি যে ক্লাসটা তোমাকে নিব রচনা, তুমি যদি নিয়মটা ফলো করো, এটা 20-এ তুমি 18 পাবে, তাহলে 88 আর 2 90, অহরহ পায়। এবার টেস্ট পরীক্ষায় অনেকেও 92 পেয়েছে, আমার স্টুডেন্ট 92 পেয়েছে। এগুলো পায়, সমস্যা নাই, তুমি লিখলে পাবা না কেন? কারণ যেটা হয়ে আছে, বাংলা হচ্ছে বাংলা তো বাংলা, মানে এটাকে আমরা পাত্তাই দিচ্ছি না। পাত্তা না দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি জানি তুমি সায়েন্সে পড়ো, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক সময় দিতে হয়, ঠিক আছে। আমি জানি তুমি কমার্সে পড়ো, তোমার অ্যাকাউন্টিং, ফিনান্সের সময় বেশি দিতে হয়, ঠিক আছে। আমি জানি তুমি আর্টসে পড়ো, তোমার ইংলিশ বেশি সময় দিতে হয়, সবই ঠিক আছে। বাংলাকে একদম সময় না দেওয়ার তো কোনো মানে নাই। তো টোটাল রেজাল্ট তো বাংলা ছাড়া হবে না, বাংলাকে একটু সময় দাও। যদি কেউ মনে করে যে না স্যার, আমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফিনান্স, ইংলিশ, আইসিটি এসবের মধ্যে বাংলা সময় দিতে পারি না, কোনো সমস্যা নাই। আমি তোমাকে কোনো হোমওয়ার্কও দিব না, তুমি শুধু লাইভ ক্লাসে অ্যাটেন্ড করো। আমি ইনশাল্লাহ তোমাকে 85 থেকে 86 পাওয়ার একটা যোগ্যতা তৈরি করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো লাইভ ক্লাসগুলো করো, তাহলেই হবে। কারণ আমরা লাইভ ক্লাসেই যে কোনো বিষয় একদম পূর্ণাঙ্গ আলোচনা করি, ওটার বোর্ড প্রশ্নগুলো সলভ করি এবং পরীক্ষা নেই, যাতে করে তোমার কমপ্লিট যোগ্যতাটা তৈরি হয়ে যায়।
এই বিষয়গুলো থেকে একদম পাকাপোক্ত হয়ে যেতে পারো, সেই চেষ্টাই আমরা করি। এবং এই ক্ষেত্রে একটা বিষয় দেখো যে তুমি যদি এখান থেকে 86 পাও, আর যদি বাংলা প্রথম পত্রে যদি অনেকে মনে করে যে স্যার আমি তো লিখতে পারি না, 7টা ক্রিয়েটিভ প্রশ্ন আমার জন্য ঝামেলা হয়ে যায়, সমস্যা নেই, ওখানে তুমি 74 পাও, বাংলা প্রথম পত্রে তুমি 74 পাও, তাহলে দেখো সেকেন্ড পেপারে তুমি যদি 86 পাও আর ফার্স্ট পেপারে যদি 74 পাও, দুইটা মিলে 160 A+। সহজ হিসাব। কারণ A+ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে বাংলা দ্বিতীয় পত্র। এজন্য বারবার যেটা বলি, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে ভয় পেও না। বাংলা দ্বিতীয় পত্র ভয় পাওয়ার জিনিস না, এটা খুব সহজ জিনিস যখন তুমি এটা বুঝতে শিখবে। আর তুমি যদি মাথার মধ্যে এটা সেট করেই রাখো যে না বাংলা দ্বিতীয় পত্র খুবই কঠিন, এটা আমি পড়বই না, এটা খবর হয়ে যায়, এটা পাস করলেই হবে, এরকম মেন্টালিটি তৈরি করার কোনো দরকার নেই। আমি মুসাফির রাহাত দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, বাংলা কঠিন না, একটু সময় দাও, একটু সময়, এক্সট্রা সময় দেওয়া লাগবে না, শুধু ক্লাস টাইমে আমাকে একটু সময় দাও, বাংলা A+ পাওয়াটা আমি তোমাকে নিশ্চিত করে দিব। শুধু লাইভ ক্লাসে থাকবে, আমার সাথে পুরো কনসেপ্টটা ক্লিয়ার জানবে, এবং যখন আমরা বোর্ড প্রশ্ন সলভ করি, কোয়েশ্চেন আনসার পর্ব চালাই, আমাদের সাথে অংশগ্রহণ করবে। তাহলে ইনশাল্লাহ তোমার সমস্ত কনফিউশনও দূর হবে, বাংলাটাও সহজে শিখতে পারবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাসটা। আমি যেটা বারবার মেনশন করি যে সিলেবাসটা একটু মনে রাখবে, কারণ অনেকে দেখা যায় বাংলা সিলেবাসটা জানেই না, না জেনেই ভয়টা পায়। দেখো যে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে আহামরি কঠিন কিছু নাই। কি কি আছে? উচ্চারণ আছে, বানান আছে, ব্যাকরণিক শব্দশ্রেণী আছে, শব্দ গঠনের সমাস প্রত্যয় উপসর্গ আছে, বাক্য প্রকরণ আর বাক্য শুদ্ধি, এই কয়েকটা বিষয় আছে, আর কিছু নাই। আর লিখিত অংশে বিরচন অংশে অনুবাদ পারিভাষিক, ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম, আবেদনপত্র, ইমেল খুদে বার্তা, প্রতিবেদন, দৃঢ়লিপি অভিজ্ঞতা, সংলাপ খুদে গল্প এবং রচনা। এই সিলেবাসটা যদি তোমার ভালো করে জানা থাকে তাহলে অনেকটা ভয়ই কেটে যাবে। আমাদের ভয়টা তো সবচেয়ে বেশি থাকে কোথায়? ব্যাকরণ অংশেই। আচ্ছা, ব্যাকরণ অংশে দেখো মাত্র 30 নম্বরের অল্প কয়েকটা বিষয়, এই জন্য আমাদের কোর্সটাও খুব বেশি সময় লাগে না, 2.5 থেকে 3 মাসের মধ্যে আমাদের কোর্সটাও শেষ হয়ে যায়, কারণ ব্যাকরণ তো অল্প। তাহলে আমরা কি শুধু ব্যাকরণই পড়ি আমাদের কোর্সে? না, রিটেন অংশগুলোও পড়ি। ঠিক আছে, তো টেনশন নেওয়ার কিছু নাই। রিটেন অংশগুলো যখন আমরা পড়ি তখন আলটিমেটলি আমরা খুব গুছিয়ে পড়াই, যাতে করে তোমার কোনো সমস্যা আসলে না হয়। ওকে, তাহলে খেয়াল করো, এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ 100 নম্বরের সিলেবাসটা। উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, শব্দ গঠন, বাক্য প্রকরণ, বাক্য শুদ্ধি, অনুবাদ পারিভাষিক, ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম, আবেদনপত্র, চাকরিপত্র, ইমেল খুদে বার্তা, প্রতিবেদন, দৃঢ়লিপি, সংলাপ, খুদে গল্প এবং প্রবন্ধ রচনা। তো এখানে 30-এ 30 পেলে আর এখানে 58 পেলে কিন্তু 88 হয়ে যায়। এখানে 28 পাও, আমি চাই তুমি 88 পাও, সমস্যা নাই, যেহেতু প্রথম তো, পরে আস্তে আস্তে বুঝবা 30-30 পাওয়া যায়। 28 আর এখানে 12 মাইনাস করে 58, 86, অনেক নাম্বার, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবং আমরা তোমাদেরকে সেই যোগ্যতাটাই তৈরি করে দিব। ওকে, তো তোমাদেরকে সাথে নিয়ে আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাচটা ইন্ডিকেট করতে চাচ্ছি, সেটা হচ্ছে শুক্র শনিবার সপ্তাহে 2 দিন আমরা ক্লাস করব, রাত 9টা থেকে 10টা 10 বা 10টা 15 পর্যন্ত। আমরা চেষ্টা করব বাংলা দ্বিতীয় পত্রে যে ঝামেলাগুলো আছে সেগুলো একদম টু দ্য পয়েন্টে, প্রত্যেকটা বিষয়ের বেসিকটাকে স্ট্রং করা, যেহেতু এই বিষয়গুলো আমাদের পরবর্তী জীবন বলতে আফটার লাইফ না, আফটার এসএসসি আমাদের অ্যাডমিশনে লাগবে, কারো বা একদম আরো আগামী 5 বছর পরে বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন জবের পরীক্ষায় লাগবে, এগুলোই আবার বারবার আসবে। তো আমরা এখনই যেহেতু রিটেন, আমাদের ব্যাকরণটা যেহেতু আমাদের এমসিকিউ না, রিটেন কনসেপ্ট, আমরা একদম বেসিকটা স্ট্রং করে শেখার চেষ্টা করব, সাথে সাথে বোর্ড প্রশ্ন সলভ করব, যাতে করে আমাদের দ্বিতীয় পত্রের ভিতটা, ফাউন্ডেশনটা অনেক মজবুত হয় ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এই কোর্সে আমরা কি পাবো? এই কোর্সে আমরা আসলে এমন কোনো সার্টিফিকেট পাবো না যেটা দিয়ে দেখাইলে আমাদের বোর্ড পরীক্ষা দেওয়া লাগবে না, এরকম না। আমি এই কোর্সে তোমাদেরকে প্রমিস করছি বাংলার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দিব, যে বাংলা পড়তে বোরিং লাগে, যে বাংলা পড়তে ভয় লাগে, সেই ভয়টা ইনশাল্লাহ আমি কাটিয়ে দিব, এই ভয়টা ইনশাল্লাহ কাটিয়ে দিব, এরপরে আর বাংলা পড়তে আর ভয়টা লাগবে না। ওকে, আচ্ছা, আমরা এখানে লেকচার শিট দিব প্রত্যেকটা ক্লাসে। আমাদের সাথে ভর্তি হওয়ার সাথে সাথেই তোমরা তো অলরেডি দেখেছো, আমাদের সাথে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা আগের ব্যাচের ফুল রেকর্ডটা তোমাকে দিয়ে দিব সাথেই, এবং সাথে সাথে লেকচার শিটটা পেয়ে যাবে। আমরা যদি স্লাইডে ক্লাস নিব, সেই স্লাইডগুলো তুমি পেয়ে যাবে, যাতে করে তোমার সামনেই সবসময় থাকে। অধ্যায় শেষে পরীক্ষা থাকবে এবং কোর্স শেষে আমরা মডেল টেস্ট নিব। 3 মাসেই মোটামুটি আমরা এটা শেষ করে ফেলতে পারি। তবে আমাদের সাথে তুমি যুক্ত হলে 3 মাস না, একদম এইচএসসি পর্যন্ত আমাদের এখানে সকল লাইভ ক্লাস করতে পারবে। এইচএসসি পর্যন্ত আমাদের সকল রেকর্ড ক্লাস তুমি দেখতে পারবে।
মানে একবার ভর্তি হওয়া মানেই হচ্ছে একদম এসএসসি পর্যন্ত তোমার যাবতীয় সকল ক্লাস আমাদের সাথে তুমি করতে পারবে, এই সুবিধাটা এখনো আছে। তুমি খেয়াল করে দেখবে যে আমাদের এখানে যখন যুক্ত হয়েছো, আমাদের পুরাতন বেশি শিক্ষার্থীরাও আমাদের সাথেই আছে। কারণ আমাদের কমিটমেন্টটা এরকমই যে একবার আমাদের সাথে যুক্ত হলে একদম এইচএসসি পর্যন্ত, তুমি 25 হও, তুমি 26 ব্যাচ হও, আমাদের সাথে যত ব্যাচ হবে 26 পর্যন্ত 25 পর্যন্ত আমাদের সাথে থাকতে পারবে এবং ক্লাস করতে পারবে। তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা সমাধান হবে। ওকে, তো নতুন ব্যাচে সবাইকে স্বাগত। আমরা আগামী ক্লাস থেকেই একদম শিডিউল অনুসারে আমাদের লেকচার প্ল্যান অনুসারে ক্লাস করা শুরু করব। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য। তোমাদের বন্ধু বান্ধব যদি থাকে আমাদের সাথে যুক্ত করতে পারো, যাতে করে এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের কঠিন বিষয়গুলো সহজে সমাধান করা যায়। চাইলে আমাদের এই পেজ মুসাফির রাহাত স্যার পেজ বা মুসাফির স্যার পেজে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা স্ক্রিনে দেখানো এই নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হওয়া যাবে। বাংলা কঠিন কিছু না, আমরা যদি একটু মিলেমিশে বাংলাটাকে একটু সহজ করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সহজ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে জ্ঞান দান করুক, আমরা যেন আমাদের জ্ঞানটা আরো বৃদ্ধি করতে পারি এবং মানব কল্যাণে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো দেখা হবে আগামী ক্লাসে কঠিন বাংলাটাকে সহজ করার লক্ষ্যে। থাকো মুসাফির রাহাতের সাথে, শিখো নতুন কিছু নতুন ভাবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।